আজকের গল্পটা সিমলা থেকে মানালি যাওয়ার। সিমলার ঠান্ডা বাতাস গায়ে মেখে আমরা স্টার্ট দিলাম। এই রাস্তায় প্রত্যেকটা বাঁকে চুপটি করে বসে আছে নতুন নতুন গল্প, আমাদেরই অপেক্ষায়। কখনো পাইন গাছের ছায়া, কখনো ছোট ছোট পাহাড়ি গ্রাম যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে থাকে। পাশে বিয়াস নদীর জলের শব্দ, সামনে বিশাল সবুজ পাহাড়, মাঝে মাঝে বরফে ঢাকা চূড়ো, আর মাথার ওপর খোলা আকাশ। পিছনে পড়ে থাকে শহরের কোলাহল, আর সামনে খুলে যায় এক নতুন পৃথিবীর দরজা। আমরা রাস্তায় থেমেছি, কখনো পাহাড়ি ম্যাগি খেতে, কখনো তীর তীর করে বয়ে চলা বিপাশা নদীর ওপরের পায়ে চলা ব্রিজে একটু হেঁটে বেড়াতে, আবার কখনো শুধুই একটা দৃশ্য দেখে মুগ্ধ হয়ে। এই জার্নিতে কোনো হাই স্পিড নেই কোনো তাড়া, আছে শুধু নিজের মর্জিমাফিক চলা আর আশেপাশের সমস্ত কিছুর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এই আমাদের গল্প। স্টিয়ারিং হুইলের পিছনে আমি, আর আমার পাশে আমার সবচেয়ে ভালো বন্ধু। তো আজকে আমরা যাচ্ছি মানালির উদ্দেশ্যে বেরোচ্ছি। জানি না কতদূর পৌঁছাতে পারবো, কারণ ওয়েদার একটু খারাপ হওয়ার মতো ফোরকাস্ট আছে। দেখা যাক কতদূর পৌঁছাই। আমার স্নান হয়ে গেছে, মনে হচ্ছে না সামনের দুদিন আর স্নান করার মতো অবস্থায় থাকবো। দেবস্মিতা রেডি হচ্ছে, এবার ব্রেকফাস্ট করে খুব শিগগির বেরিয়ে পড়বো। আমাদের বাড়ি থেকে মানালি যাওয়ার জন্য সিমলা হয়ে যেতে হয় না, কিন্তু যেহেতু আমরা কালকে একটু দেরি করে বেরিয়েছিলাম, দুপুর 1টা নাগাদ বেরিয়েছিলাম, তাই আমরা ভাবলাম যে রাত্রে তো কোথাও একটা স্টে করতেই হবে, মানালি পৌঁছানো সম্ভব নয়। তো বরঞ্চ আমরা সিমলা হয়ে যাই, তাহলে সিমলাতে রাত্রেবেলা বেশ থাকা যাবে, আর ঘন্টা 2 রাস্তা বেশি যাবে, কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পারবো। সেই কারণেই সিমলা হয়ে যাচ্ছি। আর রাত্রেবেলায় মানে কিছু রাস্তায় দেখতে পাবো না, চারিদিক দেখতে পাবো না, রাত্রি করে মানালিতে ঢোকার কোনো মানেও হয় না। তো সেই কারণে আমাদের সিমলাতে থাকা। তো এখান থেকে মানালি যাওয়ার রাস্তায় সুন্দরনগর পড়বে, কুল্লু পড়বে। এখান থেকে ম্যাপে দেখাচ্ছে ঘন্টা 6 লাগবে, ফলে আমার মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে মানালি ঢুকতে ঢুকতে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই আরেকটা বোলেরো হোয়াইট কালারের, আর এই আমাদের যাযাবর। আমরা রেডি টু গো। ইয়েস, আর লেট নয়, চলো। কটা বাজে? 9:50। এগিয়ে পড়ো। Vehicle ahead motion detected. যেটা আমি আগেও বলেছি, যে গাড়ি যদি খুব পাওয়ারফুল না হয় বা আপনারা যদি স্টিপ রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত না হন, তাহলে লোকাল কোনো ড্রাইভারকে বলে গাড়িটা তুলে নেবেন। স্টিপ এক্সিট এবং তারপরেই টার্ন, এটা অনেকের জন্যই আনকমফোর্টেবল হতে পারে। কামাল যে দাঁড়িয়ে আছেন, খুব ভালো মানুষ, ওনাকে বললে সকালে আপনাকে গাড়িটা ধুয়ে মুছে দেবে। আমরা এখন সিমলা কাট রোড ছেড়ে ডান দিকে NH 205 ধরছি, বাঁ দিকটা NH 5 চলে গেছে চণ্ডীগড়ের দিকে। ঠাটা এই দিক দিয়ে ছিল রে। হাওয়াটা পেতে পেতে যাই, আরাম। তো এখানে যে ঘোরার জায়গাগুলো আছে তাদের মধ্যে একটা জায়গা যেটা আমার দেবস্মিতার দুজনেরই খুব ভালো লাগে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। তো ওটা আগে ছিল গভর্নর্স হাউস, ভাইসরয়ের হাউস। আমাদের এক কলিগ পড়তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, ওখান থেকে রিসার্চ করেছে বোধহয়। এবার ওইখানটা বোধহয় একটু খাড়া মতো আছে।
এটা ওল্ড সিমলা, আপনারা এখানেও থাকতে পারেন, কিন্তু এখানে পার্কিংয়ের ঝামেলা আছে। কোন দিকে রে? এটা ওটা কোনো প্রাইভেট ইয়ে না। যেটা বলছিলাম, সিমলাও অন্যান্য পাহাড়ি পপুলার শহরের মতো কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে, কিন্তু তাও যারা কখনো সিমলা আসেননি তাদের রিকোয়েস্ট করব যে একবার সিমলাটা ঘুরে যান। ডান দিক 10টা আচ্ছা, এই সামনের টার্নে গিয়ে বাঁ দিক নেবো, ওয়াই রোড মতো আসবে। আচ্ছা, এখান থেকে মানালি 245 কিলোমিটার দেখাচ্ছে 6 ঘন্টা মতো, কিন্তু অবভিয়াসলি আমরা যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, মাঝখানে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, সেগুলোকে সেখানে দাঁড়াবো, ফলে সন্ধে হয়ে যাবে পৌঁছাতে। এখান থেকে বাঁ দিক দেখাচ্ছে। এখান থেকে বাঁ দিক জিজ্ঞেস করে নিই। কেন বাঁ দিক দেখাচ্ছে? মেন রোড ছাড়িয়ে मनाली इस तरफ से। थैंक यू। গুগল বাবা আমাদের কোনটা শর্টকাটে ঢুকিয়ে বাট 12টা বাজিয়ে দেওয়ার ধান্দায় ছিল, কারণ এটা তো মেন রাস্তা দেখতে পাচ্ছি। পাড়ার মধ্যে দিয়ে কোনটা শর্ট মিলে দিয়ে কতটা শর্ট হতো বোঝা যাচ্ছে? ও মা দেখ, এখন সোজা এই রাস্তা আমরা 40 কিলোমিটার যাবো। ভাব কোথাটা ঢুকিয়ে গড়বড়টা পাকাতো, একটু গড়বড় নয় মানে তোর জন্য একটু ট্রাভেলসাম হতো। হ্যাঁ, ওপর নিচ করতে হতো, লোকজনকে জিজ্ঞেস করা হচ্ছে বেস্ট। লোকজন থাকলে না, মানে গুগল ম্যাপকে না সেকেন্ডারি ম্যাপ হিসেবে ব্যবহার করা উচিত। আগে যেরকম আমরা প্রিন্ট ম্যাপকে ব্যবহার করতাম, তো সেরকম দেখে নিন, একটা আইডিয়া পান ব্যাস। কিন্তু কোনো রকম ক্রস রোড বা এই ধরনের কিছু এলে সবসময় জিজ্ঞেস করে নিন লোকাল লোকজন। এবার কোনো সময় তো রাত্রিবেলা লোক নেই, কি করবি তুই তখন? হ্যাঁ, এই আমারটা তুলছিস কেন? সরি নামিয়ে এটা দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 205। 205। পাহাড়ে যারা আপনারা রেগুলার গাড়ি চালান তারা জানেন, আমি বলে রাখছি যারা তাদের জন্য, যারা পাহাড়ে রেগুলার গাড়ি চালান না, ইঞ্জিন ব্রেকিং বলে একটা ব্যাপার আছে। তো পাহাড়ে চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর গাড়ি চালাতে। ইঞ্জিন ব্রেকিং মানে বেসিক্যালি যেখানে আপনার থার্ড গিয়ারে চালানো উচিত নামার সময়, সেখানে আপনি সেকেন্ড গিয়ারে চালাবেন, তাহলে গিয়ারটাও একটা ব্রেকের মতো কাজ করবে, ফলে ব্রেকের ওপর প্রেশার কম করবে। আদারওয়াইজ কিন্তু ব্রেক গরম হয়ে যেতে পারে এবং ব্রেক ফেলও হতে পারে। আমরা 1 বছর আগে এসেছিলাম মা বাবাকে নিয়ে সিমলা, দীপাবলির সময়, 2023-এর দীপাবলি। 23শে জুন জুলাইও এসেছিলাম পারমিতাদের নিয়ে। ও হ্যাঁ, এখানে আরেকটা জায়গা বাঙালিরা খুব ভিজিট করে, সিমলা কালীবাড়ি, যদিও আমরা একবারও সেখানে যাইনি। ওটা একবার যাবো। আরেকটা আছে তারাদেবী টেম্পল, সেটা আমরা গেছি, সেটা সিমলা থেকে নিচের দিকে নামার পথে, বেশ সুন্দর বানানো, আর পাহাড়ে একদম উপরে, ওখান থেকে আপনি চারিদিকে 360 ভিউ পাবেন। কোন দিকে রে? দাঁড়া মানালি এই দিকে, কিন্তু রাস্তাটা খুব খাড়াই, ফলে আপনারা যদি পাহাড়ে গাড়ি চালাতে খুব কমফোর্টেবল না হন, তাহলে নিজে গাড়ি চালিয়ে ওখানে যাওয়ার প্রয়োজন নেই, রাস্তাটা সরু এবং খাড়াই। এই জায়গাটা বেশ সুন্দর না? চেলের রাস্তাটা। হ্যাঁ, আপনারা যদি চেল দিয়ে ঘুরে আসেন সিমলাতে, সেই রাস্তাটা অনেকটা এরকম, দুদিকে উঁচু উঁচু কি গাছ কি জানে, দেবদারু না পাইন নাকি, আর এটা যেন কি বলে এখানে গাছটার নাম, চিল। এই বাঁ দিকে সিমলা ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আর ডান দিকে জুডিশিয়ারি কি একটা দেখলাম, একাডেমি অফ জুডিশিয়ারি সিমলা। তো এই অঞ্চলে একদম বেআইনি কাজ করবেন না, কপ করে ধরুন না, কপ করে ধরুন। ঠিক 16 মাইল জায়গাটার নাম, বাদিক গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আমরা সিমলা শহর থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মান্ডি, সুন্দরনগর পড়বে। মান্ডিকে আমরা ছোবো না, দেখাচ্ছে মান্ডি বাইপাস রোড আর কি। রাইট, মান্ডিকে বাইপাস করে কুল্লু
বেসিক্যালি সিমলা থেকে বেরিয়ে NH 205, তারপর ব্রহ্মপুকার থেকে NH 205 ছেড়ে একটা বাইপাস রোড হয়ে ঘাগাস থেকে NH 154 ধরতে হবে। তারপর সুতলেজ নদী পেরিয়ে সুন্দরনগর হয়ে মান্ডি বাইপাস রোড দিয়ে মান্ডিকে বাইপাস করে সাপের চলার মতো আঁকাবাঁকা NH 3 ধরে বিপাশা নদীর পাশ দিয়ে কুল্লু পেরিয়ে মানালি। সিমলা থেকে মানালির ডিস্টেন্স 235 কিলোমিটারের মতো। উইদাউট ব্রেক ঘন্টা 6 লাগা উচিত। তবে গরমের ছুটি বা পিক সিজনের সময় এলে এই সময়ের গল্পটা কিন্তু পুরো ঘেঁটে যাবে। আমাদের একটা অদ্ভুতুরে চ্যানেল আছে, নোম্যাডিক রোলিং। সেখানে গেলে আপনারা এত সুন্দর হিমাচলের রাস্তায় আমাদের ঘুরে বেড়ানোর আনকাট রোড ভিডিও পেয়ে যাবেন। ডেনসিটিটা কত দেখি, যা বুঝছি রাস্তা থাকবে, আরো ডেনসিটি ভালো না থাকলে না। এই রাস্তায় প্রচুর পেট্রোল পাম্প আছে। আমাদের তেলের ডেনসিটি নিয়ে একটু খুঁতখুঁতানি আছে। ডিজেলের ডেনসিটি 820 নিচে হলে আমি একদমই তেল ভরাই না। ভাই সাহেব ডেনসিটি কিতনা হ্যায়? যদিও এই পাম্পের ডেনসিটি 821 ছিল, কিন্তু যেহেতু গাড়িতে তেল ছিল ভাবলাম আরেকটু এগিয়ে দেখি যদি আরেকটু বেটার ডেনসিটির তেল পাওয়া যায়। এই আরেকটা ইন্ডিয়ান অয়েলের পাম্প দেখতে পেলাম। এটা ডেনসিটি ভালো আছে সেই কারণে ভরিয়ে নিচ্ছি। যদিও তেল ছিল গাড়িতে, কিন্তু আবার ওইদিকে গিয়ে কোথায় কি পাবো না পাবো সেই কারণে ভরিয়ে নিচ্ছি তেল। এখানে তেল হচ্ছে কত করে? 86 টাকা 81, না হ্যাঁ 86 টাকা 81 পয়সা, মানে ওই 87-র মতো। গাড়িও ব্রেকফাস্ট করে নিল। আমরা প্রথমে যাচ্ছি বড় টাউন বিলাসপুর, সেই দিকে। সিমলা থেকে মানালির পথে গাড়িও কিন্তু ভালোই যাচ্ছে। হ্যাঁ, একেবারে গাড়ি নেই তা নয়। অনেকেই সিমলা এসে তারপর মানালি যাচ্ছে আমাদের মতো। এগুলো বেসিক্যালি আমরা এক একটা ঘাট পেরোচ্ছি, জায়গাগুলোর নাম ওরকম ঘাট বলেই লেখা আছে। মানে একবার নামছি একবার উঠছি, নেমেছিলাম এবার উঠছি। এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা শুদ্ধ ধসে নেমে গেছে। এত কংক্রিটের বাড়ি ঘর করলে তো হবে। দারলাঘাট, এটা আমরা দারলাঘাট বাজার ক্রস করছি। এখানে অম্বুজাদের একটা সিমেন্টের কারখানা আছে, যে কারণে এত লরি চলাচল করে এই রাস্তায়। এটা বেশ নিচুতে নিচুতে হ্যাঁ, দারলাঘাটটা দারলা মোড়। এখান থেকে আমরা ডান দিক যাবো। এখান থেকে হ্যাঁ, ডান দিক দিয়েও দেখাচ্ছে, বাঁ দিক দিয়েও দেখাচ্ছে। গাড়িটা তো গুগলে ডান দিক দিয়ে দেখাচ্ছিল। সিমিলার এটা নতুন। भाई साहब मनाली जाना है इस तरफ से ना, मैप में पीछे दिखा रहा था। थैंक यू। ট্রাভেলসের গাড়ি। এটা হলো মালাকার গোল্ডেন ডায়মন্ড তরফ থেকে। এখান থেকে রাস্তাটা সোজা চলে গেল বিলাসপুর। আমরা যাব মান্ডি। মানালিও তো এদিকেই দেখালো। মানালি হচ্ছে ডান দিকে, আমরা ডান দিক নিয়ে নিলাম। এত লরি, বাপরে বাপ, প্রচুর লরি ট্রাফিক। পাহাড়ের উপর সিমেন্টের কারখানা বানিয়েছে। কে পারমিশন দেয়, কেন পারমিশন দেয়? লরিগুলোই তো পুরো অঞ্চলটাকে পলিউটেড করে দিয়েছে। লোকের কর্মসংস্থান, অন্য কোনো ধরনের কারখানা করতে পারে, ওষুধের কারখানা, এই সেই। সব গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে, আমাদের কি আবার ভুল দিকে ঢুকিয়ে দিল? লরি ফরিগুলো সব ওই দিক দিয়ে যাচ্ছে। না, লরি ওদিক দিয়ে যেতে পারে। মানালি তো ডান দিকেই লেখা ছিল। না, মানে তো নতুন রাস্তাও হতে পারে না, টানেল ফানেল কিছু করে দিয়েছে। मनाली जाने का ये रोड है या उधर वाला है? मनाली जाने वाला रोड ये है, उधर वाला नहीं है ना? उसी में मिल जाएगा, 4 लेन पे। ये वो नंबर है, उल्टा सीधा आएंगे, 2-3 टोल पड़ेंगे। ओके ओके, ये मिल जाएगा, बरमान आएगा ना, इसी चीज फैक्ट्री वहीं से सामने उसमें मिल जाएगा। उसका के टोल भी कोई नहीं। ओके, थैंक यू। বাবা, এই রাস্তা দিয়ে তো হাই হাই করে ট্রাক ঢুকছে, ভালো। ভাবলাম
চাষ বলে, সেই ধাপ চাষ করা হচ্ছে। ধর্মশালা ওই দিক দিয়ে ধর্মশালাও যাওয়া যায়। যদিও আমরা ধর্মশালা গেছিলাম, আমরা অবশ্য অন্য দিক দিয়ে এসেছিলাম। আমরা ডালহৌসি খাজিয়ার গেছিলাম, খাজিয়ার থেকে ধর্মশালা এসেছিলাম। তবে সেবার ওদিক থেকে যাওয়ার সময় কি মান্ডি হয়ে গেছিলাম কে হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত বরফের ঢাকা পাহাড়ের চূড়ো কিছু দেখতে পেলাম না। বাবা দাঁড়া, থরু, জায়গাটার নাম থরু। ছোট ছোট জনপদ, কি করে লোকজন সারাদিন। মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কয়েকটা বাড়ি, পুরনো বাড়ি ঘরদোর আছে, আবার ছোট্ট মিষ্টি করে তৈরি করা নতুন বাড়ি। আমাদের দেখা যাচ্ছে ডান দিক দিয়ে সুন্দরনগর দিয়ে। আমার ওই রাস্তাটাই এসে এখানে ইয়ে হলো। भाई साहब मनाली के लिए जी क्रॉस करके राइट हो जाना। ओके ओके, थैंक यू। बस पक्का एकदम ওই দিক দিয়ে গাড়িগুলো এসে এদিক দিয়ে এই রাস্তাটা, যে রাস্তা স্ট্যাচু বানিয়ে দিয়েছে বাড়ির উপরে, ছাদে একটা আম্বেদকরের স্ট্যাচু বানানো ছিল। সুন্দরনগর আর পরে এটা ন্যাশনাল হাইওয়ে 154 আচ্ছা, সোজা তো। পাওয়ার গ্রিড কত বড়, এই যে এখানে একটা ইউ মতো আছে। ও এটা চণ্ডীগড় দেখিয়ে দিচ্ছে, এসিসি সিমেন্ট ফ্যাক্টরি। চণ্ডীগড় চলে যাবো হয়তো ওইদিকে যেতে হয় কিছুটা। भाई मनाली के लिए ये रास्ता और डिफरेंट। এই রাস্তাটা আবার চণ্ডীগড়ও দেখাচ্ছে, সেখানে আবার কনফার্ম হয়ে নিলাম। যে আবার চণ্ডীগড় না পাঠিয়ে দেয়। ও হ্যাঁ, 1 কিলোমিটার পর রাইট। বেসিক্যালি বাঁ দিকে চণ্ডীগড়, ডান দিকে মানালি। কি নদী বেরোচ্ছে? ওই যে সুতলেজ, আমরা মাঝে মাঝে যেটা ইয়েতে যাওয়ার সময় বেরোতাম, কোথায় যাওয়ার সময়। নদীর জলটা কিন্তু পুরো একেবারে নীল, তাই না? বরফ গলা জল। ওই যে ডান দিকে মানালি। চণ্ডীগড় মাত্র 125 কিলোমিটার এখান থেকে। মান্ডি ডান দিকে, 38 আমরা ডান দিকে যাবো। ফেরার সময় আমরা ওই দিক দিয়ে ফিরবো মনে হচ্ছে। মনে হচ্ছে না ওদিক দিয়ে ফিরবো, ফেরার সময় ওই রাস্তা। আমাদের এদিকে আর কোনো সম্পর্ক নেই। ওই জায়গা ভ্যালিটা কি সুন্দর না? পাহাড় নয়, পাহাড়ের ভ্যালি সবসময় থাকার জন্য মানে ভিজুয়ালিও খুব সুন্দর। অ্যাক্সিডেন্ট প্রোন জোন, গো স্লো। বাঁ দিকে চণ্ডীগড়, ডান দিকে মান্ডি, মানালি, সুন্দরনগর। স্পিড ক্যামেরা আছে, স্পিড দেখতে হবে। 40-এ চল, তার থেকে কম তো আর হবে না। এটা ন্যাশনাল হাইওয়ে 21। আমরা যদি সিমলা হয়ে না আসতাম তাহলে এই রাস্তাটা দিয়ে আসতাম। চণ্ডীগড় থেকে এসে এই রাস্তাটা। আমরা যখন ফিরবো তখন এটা দিয়ে ফিরবো। মানালি দেখাচ্ছে 145 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, টানেল নাম্বার 5, লেন্থ 740 মিটার। প্রথম টানেল আমরা ক্রস করছি এই রাস্তায়, রাইট? ইয়েস। স্পিড লিমিট 60। শুনেছি এই রাস্তায় অনেকগুলো টানেল হয়েছে, যার জন্য চণ্ডীগড় মানালির ডিস্টেন্স অনেক কমে গেছে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে মানালি। এবার সেটা নিচের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা তো একটা ভাবার বিষয়। নিচের তো আমরা অলরেডি চণ্ডীগড়ের দিক করে চলে এলাম না এইদিকে। আমরা যদি 154টা মানে সোজা আসতাম, এই ব্রিজটা ক্রস না করে এইটা দিয়ে বেরোতাম। 154 এইটা, আচ্ছা, তার মানে ওদিক দিয়েও আসা যেত। ভর্তি লোক, সবাই গরম জামা নিয়েছে গাদা গাদা করে। ফলে ট্রলিগুলো এইগুলো পুরো একদম ঠাসা ঠাসা। এই জায়গাটা বেশ ছিমছাম, ফাঁকা ফাঁকা, এবং খাবার এবং ফ্রেশ হওয়ার জন্য প্রচুর জায়গা এবং যথেষ্ট বড় বড় জায়গা দেখলাম, ছোটোখাটো না, বেশ অনেকটা ক্যাপাসিটিতে করা। এই রাস্তাটায় স্পিড লিমিট 60। মাঝে
টুরিস্টদের কাছ থেকে। এদিক ওদিক দাঁড়িয়ে থাকে, পকাত করে ধরে নেয়। সুন্দরনগর 4 কিলোমিটার। কি লেক এটা? নৌকো বাঁধা আছে কোনো নাম দেখাচ্ছে না। রিজার্ভার এটা, বেসিক্যালি বিএসএল রিজার্ভার। এই আমরা সুন্দরনগর ক্রস করছি। বেশ ছিমছাম বৃষ্টি শহর না সুন্দরনগরটা, এখনো অত কনজেস্টেড হয়নি। শহরটা বেসিক্যালি ডান দিকে। মারুতি 800 যে চালাচ্ছে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে তো। বুলেটের মতো। হ্যাঁ, চল চল ডান দিক দেখাচ্ছে তো। আমাদের স্ট্রিট তো। এই যে মানালি, এই যে এইদিকে এই রাস্তাটা। এই জায়গার ল্যান্ডস্কেপটা একটা কাশ্মীর মতো, তাই না? গাছগুলোর জন্য আরো মনে হচ্ছে। গাছ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তা, ছোট্ট একটা নদী বয়ে গেল। রাস্তায় লেখা আছে এটা ন্যাশনাল হাইওয়ে 21, আবার গুগল ম্যাপে দেখাচ্ছে 154। ও তো ওখানেও লেখা আছে, দেখেন নিচ 21। হ্যাঁ, নিচ 21ই হবে। মান্ডি 9 কিলোমিটার, মানালি 112, কুল্লু আর 73 কিলোমিটার। সম্ভবত এই বাঁ দিকে চলে গেলে মান্ডি। আমরা এই যে হ্যাঁ মান্ডি বাইপাস রোড ধরলাম, আমি বাঁ দিকে চলে গেলে মান্ডি। তো প্ল্যানটা কি একটু আমাকে বল। ভালো জায়গা। কতক্ষণের মধ্যে খেতে হবে বল? উঠি না একটু পাহাড়ে। প্লেনের মধ্যে কিছু খাওয়ার আপাতত ইচ্ছা নেই তোর, রেখে দিবি এবার তাহলে। এটা বরফি এখনো দেখতে পেলাম না, অন্তত পাহাড়ে উঠে ম্যাগিটা খাই প্লেন প্যাচারের মধ্যে দিয়ে। এত সুন্দর রাস্তায় ঢুকঢুক করতে যাচ্ছে, কোনো ভালো হয়? দিয়ে দেবো 2000 টাকা ফাইন। চল চল দূর, কতক্ষণে ফাঁকা রাস্তায়। তবে একটা কথা তোকে আমি বলতে পারি যে যেহেতু ডিস্টেন্সটা পাহাড়ে উঠে যাবো, ফলে খুব তোর ইয়ে হবে। আমি সেই জন্য বলছি না, এটা বোরিং না, মানে ফাঁকা রাস্তায় টু লেন করেছে কেন? এটা পয়সা কামাবে বলে তা লিখে করারই দরকার ছিল না। শান্ত হ। ইরিটেটিং না, ফাঁকা রাস্তা, লোক নেই, জোর নেই, 60-এ ডুক করে চলো। এবং এরকম মানে পাড়ার মধ্যে দিয়ে পাহাড়ের আঁকবাঁক দিয়ে যাচ্ছে। করেছে একটা বাইপাস রোড, বলছে বাইপাস বড় বড়, এদিকে আবার লেখা 40 সেখানে। টার্ন বলে 40। হ্যাঁ 10 করে দিতে পারে তো, 0 দাঁড়িয়ে যাও সবাই। এদিকে পাঞ্জাব সব থেকে ভালো, একদম 100, কিছু কিছু জায়গায় 90 কারেক্ট আছে। বাঁদিকে সুকেতু খাদ নদী বয়ে চলেছে আর তার পাশে মান্ডি শহর। এই বাইপাসটা হওয়ার আগে মান্ডির ভেতর দিয়ে NH 154 ধরেই মান্ডি পেরোতে হতো। এই টানেল 6, টানেল নাম্বার 6, আগেরটা ছিল 5। 1, 2, 3, 4টা কোথায় গেল? চণ্ডীগড়ের দিক থেকে এলো বোধ হয়, মনে হয়। এটা আবার স্পিড লিমিট লেখা আছে 40। আবার একটা টান হয়েছে সামনে আরেকটা টানেল, এটা হচ্ছে টানেল নাম্বার 7। কত মিটার লেখা নেই। টানেলের ভেতরে কিন্তু ঠান্ডা, এসিটা হঠাৎ করে যেন বেশি ঠান্ডা। একটা দিক বন্ধ করে দিয়েছে। এই আমাদের বাঁদিকে বিয়াস নদী বয়ে চলেছে। বেশ অনেকটা রাস্তা আমরা এখন যাবো বাঁদিকে বিয়াসকে রেখে, যে বিয়াস বা
একটা লেয়ার। হ্যাঁ দেখ দুর্দান্ত লাগছে, বিউটিফুল। বাদিকে বিপাশা, বিয়াস। এখনো এরকম রূপ, কিন্তু যখন ওপর থেকে বর্ষাবান হয়, বৃষ্টি হয়ে জল নেমে আসে, সমস্ত কিছু ভাসিয়ে বার করে দেয়। ফ্রিজ ভেঙে একদম আমাদের নর্থ বেঙ্গলের নদীগুলোর মতোই। শীতকালে বা গরমকালে গেলে একরকম লাগে, আর বর্ষাকালে গেলে সেগুলি ফুলে ফেঁপে উঠে হিংস্র হয়ে ওঠে। ড্যাম, এই যে দেখ, ওই জন্য জলটা অত গ্রিন। বিয়াস ড্যাম। এটা হচ্ছে বিপাশা নদীর উপর তৈরি হওয়া ড্যাম। এখানে বলে দাঁড়িয়ে ছবি তুলতে দেয় না, তাহলে গাড়ি দাঁড়াতে। সেই ড্যামের জল আমার কখনোই ভালো লাগে না, খুব একটা। দেখতে ভালো লাগছে, এখানে দেখতে ভালো লাগছে অবশ্য, চকচক করছে। বিশাল বড় ড্যাম। আহা, লেখা আছে লে 512। মনে হচ্ছে লে চলে যাই। অবশ্য এখন যেতে দেবে না বোধহয়। না, রাস্তা খোলা থাকলে যেতে কেন দেবে না। এবার খিদে পাচ্ছে। চলো নেক্সট দাঁড়িয়ে পড়বো তাহলে। ড্যামটা বেশ বড়। ভাকরা নাঙ্গালটা কোন নদীর উপর? শতদ্রু। ওই দেখ, ড্যামের উপর দিয়ে রোপওয়ে। হ্যাঁ, টানেল আসছে, টানেল। হ্যাঁ, এদিকে টানেলটা এখনো তৈরি হয়নি। ড্যামের জন্য না গাড়ি যাওয়ার জন্য, সেটা একটা ব্যাপার। এটা দাঁড়াবি, হোটেল মুন, ভালো, এই পুরো ভিউটা পাওয়া যাবে। ঢুকে যাচ্ছে। পুরো বিয়াসের ভিউটা পাবো। খুব খিদে পাচ্ছিল, দাঁড়ালাম, দেখি কেমন হয় খাবারটা। আর এখান থেকে মনে হচ্ছে বিয়াসের পুরো ভিউটা পাবো। এই হচ্ছে বিয়াস নদী, আর ওইদিকে ড্যাম, বিপাশা নদীর ওপর। খুব খিদে পাচ্ছিল, সেই কারণে এই রেস্টুরেন্টটা দাঁড়ালাম। আর এটা দেখে মনে হলো যে ড্যামের ধারে বেশ এর ভিউটাও ভালো পাওয়া যাবে। দেখি খাবারটা কিরকম হয়। খুব বেশি কিছু খাবো না, হালকা ফুলকা ম্যাগি খাবার। আমরা খাচ্ছি ম্যাগি, তাই তো। আর পাশে হচ্ছে এই বিপাশা। বিপাশার পাশে বসে আমরা ম্যাগি খাচ্ছি। এখানে তাহলে হালকা ফুলকা ম্যাগি খাই। পাহাড়ে এসেছি, বেশ সবজি টবজি দিয়ে বানানো, ভালোই বানিয়েছে। আর একটু বয়েলড হলে ভালো হতো, একটু শক্ত শক্ত। এই যে আমরা দাঁড়িয়েছি হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্টে। এটা বেসিক্যালি বিয়াস নদীর যে ড্যামটা আছে সেটা পেরিয়ে একটু এগিয়ে এলে ডান হাতে পড়ে, একেবারে বিয়াস নদীর ধারে। তবে হোটেলের রেস্টুরেন্টের পজিশনিংটা খুব সুন্দর। এই পুরো বিয়াস নদী, তো এখানে আপনারা খেতে পারেন। যদি আমরা শুধু ম্যাগি খেলাম, সুতরাং এর খাবারের কোয়ালিটিটা এক্স্যাক্টলি কীরকম সেটা বলতে পারবো না, তবে জায়গাটা খুব সুন্দর। এটা আমাদের গ্যাংটকের দিকে রাস্তাটা, আমাদের তিস্তার দিক দিয়ে বয়ে যাচ্ছে, তাই না? এখানেও সেরকম বিয়াস নদী আর তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। যদিও সেখানে পাহাড়ের কাঠগুলো এরকম না, টিপিক্যাল এইদিকেরই বুদ্ধি রাস্তা। বুদ্ধি সোজা কেউ পাহাড় কাটে তো ওয়েট নিতে পারবে না, খুব স্বাভাবিকভাবে ধাক করে পড়ে যেতে পারে। পড়েওছে। হিমাচলে লাস্ট কয়েক বছর ধরে যে বন্যা হচ্ছে, তাদের তো সেটাই বলছে যে পাহাড়গুলো এমনভাবে কেটে রাস্তা বানিয়েছে
তলাটা শুরু করে দিয়েছে, ওপরটা বড়, তো ধসে তো নেমে যাবেই। মানে এটা তো কমন সেন্স যে আমরা যখন বালির পাহাড় বানাই তখনও নিচেটা চওড়া করি, তার উপর আস্তে আস্তে ছোট ছোট করে করি। এটা এখানে কি উল্টো। করে উল্টো করে দিয়েছে, তলাটাই কেটে বাদ দিয়ে দিচ্ছে। বাবা কিরকম অদ্ভুত লাগছে, সোজা কিরকম মিলিয়ে এসছে। হুম, হ্যাঁ? হুম। অদ্ভুত ল্যান্ডস্কেপটা। এইখানটাতে নিশ্চয়ই বর্ষাকালে ঝর্ণার একটা সোর্স আছে। ধসও তো নেমেছে মনে হচ্ছে। ওই যে টানেলটা বানাচ্ছিল ওই যে উপরে দিয়ে। যে টানেলের মুখ থেকে ঘুরে আমরা এলাম, ওখান দিয়ে একটা করে দেবে যাতে এতটা ঘুরতে না হয়। ওই মাথার উপর দিয়ে টানেলটা বানাচ্ছে, ওটা হয়ে গেলে এই রাস্তাটা ব্যবহার করতে হবে না, ভেতর দিয়ে হয়তো আরও এগিয়ে যাওয়া যাবে বলে মনে হচ্ছে। আমরা কি ব্রিজটা পেরোবো? তাই তো মনে হচ্ছে। আমরা আরেকটু নদীটার কাছাকাছি নিচের দিকে নেমে যাচ্ছি। ওই জায়গার কাটিংটা তো পুরো একদম হুম, তিস্তার কাটিং এর মতো, ওই সুইজারল্যান্ড পয়েন্ট এক্স্যাক্টলি। অনেকটা ওরকম লাগছে। এই আমরা টানেল নাম্বার 11-এ ঢুকলাম, মাঝখানেরগুলো কোথায় গেল, হাওয়া হয়ে গেল নাকি যেগুলো হচ্ছে সেগুলোর নাম দেবে। বাহ, এটা বেশ ঝলমলে আলো আছে। এটার আবার স্পিড লিমিট 50, যদি আমি আর স্পিড লিমিট মেনটেন করছি না, যেটা সেফ স্পিড লিমিট মনে হচ্ছে সেভাবেই চালাচ্ছে। এয়ার সার্কুলেশনের সুন্দর ব্যবস্থা, ইমার্জেন্সির জন্য ফোনের ব্যবস্থা আছে। বেশ লম্বা তো টানেলটা। বেশ কিরে, অনেকটা বড়। হ্যাঁ, এন্ড পয়েন্ট দেখাই যাচ্ছে না এখনো। বাহ, কত বড় রে। বেরিয়ে তো মনে হচ্ছে আরেকটা টানেল। হুম, এটা বেরিয়ে ইমিডিয়েটলি আরেকটা টানেল, টানেল নাম্বার 12। বিশাল বিশাল দুটো টানেল। এই পরে আমি নেটে দেখবো যে এগুলো এক্স্যাক্টলি কত কিলোমিটার লম্বা। বিশাল বড়। মানে 12টা তো 12 নম্বর টানেলটা তো বিশাল বড় ছিল। ওই ডান দিকটাও কিরকম অদ্ভুত সব গাছপালা, নারকেল গাছের মতো গাছ। কি আছে আবার একটা টানেল। এই হচ্ছে টানেল নাম্বার 13। হুম, দেখা যাক এটা কত লম্বা হয়। এটাও বেশ লম্বা। হুম। এই তিনটে টানেলেরই দেখবো ডিস্টেন্স কতটা। 11, 12, 13। 11, 12 আর 13 শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। সামনে অট টানেল আসছে, টানেলের ডান দিকের রাস্তাটা চলে গেছে সেঞ্জ ভ্যালি। ওই রাস্তাটা NH 305, ওটা ধরে একটু এগোলেই দেখতে পাবেন সেঞ্জ নদী আর বিপাশা নদী একসঙ্গে এসে মিশেছে। এই টানেলটা দেখলাম কোনো নাম্বার টাম্বার লেখা নেই। এটা পুরনো টানেল, চেহারা এটা দেখা পুরনো টানেল। টানেল, হ্যাঁ। এটা বহু পুরনো টানেল। টিম টিম করে আলো জ্বলছে। ফাটাফুটোও তো আছে বলে মনে হচ্ছে, বাদুর ঝুলছে। এটা বহু পুরনো। বাদুর ঝুলছে না, দেখেছিস? ওগুলো একটু- টপ করে, কিন্তু গুহার মতো রে। এটা টপ করে জল ঝরে পড়লো হ্যাঁ, গাছের মানে উপর, এটা হচ্ছে অন্ধকার। এক্স্যাক্টলি গুহার লুক। গুহা টানেল বলতে যেটা বোঝায়, এটা সেটার লুক। ওগুলো তো আধুনিক একটা ব্যাপার, লুক আছে। ওগুলো টানেল আর এটা গুহা। আর এ তো ওদের বাবা মনে হচ্ছে। হ্যাঁ, ওগুলো এগুলো বাচ্চা ছিল মনে হচ্ছে, কিন্তু শেষই হচ্ছে না। বিশাল লম্বা। এবং কোন আমলে তৈরি জানি না, দেখতে হবে এটার ইতিহাস। না, না, এই সাদা আলো বলে তো মনে হচ্ছে।
চামচিকে থাকলেও আশ্চর্য হবো না এই গুহাটা। বাপরে বাপ, কোথা থেকে কোথায় এনে ফেললো। এখনো পাশ দিয়ে কিন্তু বিপাশা নদী বয়ে যাচ্ছে। ওই তো কনস্ট্যান্ট আছে এই কোর্টটা। এবারে একটু পাহাড়ের চেহারাগুলো অন্যরকম হচ্ছে মনে হচ্ছে। কিরকম আমি যতক্ষণ না বরফ দেখতে পাচ্ছি আমার আর কোনো চেহারা দেখার কোনো ইচ্ছা নেই। ওই জায়গাটা দেখলি, ওখানেই আমার মনে হচ্ছে যদি ভুল না করি লাস্ট ইয়ারে যে বন্যা হয়েছিল সমস্ত ভেসে গেল না, সেই বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে হোটেল বাড়ি ঘর দুয়ার, আমার মনে হচ্ছে ওই জায়গাটা ওরকম ছিল। টানেলটা, এই টানেলটা ঢোকার আগে। সিমলা থেকে মানালি আসার রাস্তায় আজকের প্রথম টোল। এখানে বিয়াসটা একেবারে রাস্তার লেভেল দিয়ে প্রায় বয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে। এই জায়গায় জিনিসটা মনে হচ্ছে একটা পাহাড়ি নদী, পাথর, তার মাঝখান দিয়ে নীল জল বয়ে যাচ্ছে, সবুজ নীল। তো দেখি এখন তো যখন ফিরবো তখন যদি হাতে সময় থাকে একটু দাঁড়িয়ে ভিডিও করবো। কুল্লু 19 কিলোমিটার, মানালি 59, লে 486। আর এইদিকের ল্যান্ডস্কেপটা সত্যি অন্যরকম, মানে সিমলার মতো বা ওই দিকের মতো নয়। সেই কারণেই লোকে বোধহয় এইদিকে এত আসতে চায়। খুব সুন্দর। আমার একটু ওই কাশ্মীর টাইপ মনে হচ্ছে, একটু হালকা লাদাখ টাইপ। খুব সুন্দর এই দিকটা, সত্যি সুন্দর। মানে এখনো পর্যন্ত কিছুই আমরা দেখিনি, তাতেই আমাদের ভালো লাগছে। কাসল 35, কাসল 35 কিলোমিটার। বাড়ি ঘর ধরে চেহারাও একটু অন্যরকম না, ব্যাপার আছে এইদিকে। তাই দিল্লি চণ্ডীগড়ের লোকজন উঠলো বাই তো মানালি যাই করে। বিপাশা নদীটা সত্যি খুব সুন্দর লাগছে, মানে কুলকুল করে বয়ে চলা বলে না, একদম সেই রকমভাবেই কুলকুল করেই বয়ে চলছে পাথরের মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে। স্নো দেখা যাচ্ছে, ওটা স্নো পিকচার আর কি। দেখ কত মেঘ, দেখ এতে কোনো কাঞ্চনজঙ্ঘা অনেক তাড়াতাড়ি দেখা যায়। এই খাজা পাহাড় দেখতে দেখতে তবে 4 বেগত পেরোলে তবে একটা অতি কষ্টে। এখানে আবার এয়ারপোর্ট আছে নাকি, ভুন্টার এয়ারপোর্ট বলে, মানালি সোজা। এই জায়গাটা বেশ ভালো লাগছে। বাহ, সুন্দর। কি এটা কি বিয়াসি না বিপাশাই না? কুল্লু এখনো 8 কিলোমিটার, নাগার 33 কিলোমিটার। রোদটা হেভি তেজ আছে, তো বরফ গলিয়ে দেবে। এটা কুলুই এক্সটেন্ডেড হতে হতে এই জায়গায় গেছে। তোকে বলছি শোন, কুল্লু কিসের জন্য, কি আছে যে এত লোক থাকে পাহাড়ের? আরে নিচে না সবাই ঘর করে রেখেছে এখানে। আরো একটা বড় কারণ, জলের সোর্স অফ ওয়াটার একদম পুরো জায়গাটা জুড়ে। কুল্লু অ্যাজ এ টাউন ইম্পর্টেন্স কতটা সেটা দেখতে হবে। মানে এইটা অনুযায়ী তো কুল্লুর যথেষ্ট ইম্পর্টেন্স হওয়া উচিত। এত লোক, নিশ্চিত তার একটা ভালো হসপিটাল থাকা উচিত, প্রাইভেট নার্সিংহোম থাকা উচিত, কলেজ থাকা উচিত। কিছু নাম শুনেছি আছে। কুল্লু মানালি গেছিস? কুল্লু মানালি গেছিস? এইটা এবার বরফ টান দিবে, বরফ। এতক্ষণে একটু বরফের চূড়ো দেখা গেল, এতক্ষণে একটু শান্তি। বাবা, একটু তো বরফ দেখা গেল। কুল্লু শহরটা কি বিশাল শহর, মানে শহরের যে আমি আয়তন বুঝতে পারলাম সেই অনুযায়ী কি হিমাচল প্রদেশে মানে কুল্লুর ইকোনমিক ইম্পর্টেন্স বা অন্য কোনো ধরনের ইম্পর্টেন্স আছে? আর জায়গাটাও এত সুন্দর, ভ্যালি, সবসময় মানে পাশ দিয়ে বিপাশা নদী বয়ে গেছে। সো ওই সিমলা থেকে তো ক্যাপিটাল এখানে শিফট করে দিতে পারে, যদিও এটা অনেক দূরে হয়ে যাবে দিল্লি থেকে। সিমলাতে শীতকালে পাইপ জমে যায়, জল জমে যায়, তো সেই অনুযায়ী এটা অনেক
কনভিনিয়েন্ট এই জায়গাটা, এক্সেপ্ট এটা দিল্লি থেকে অনেকটা দূর। খুব সুন্দর জায়গাটা, খুব উঁচু উঁচু বাড়ি দেখলাম না, ছোটোখাটো বাড়ি। রিভার রাফটিং করায়, প্যারাগ্লাইডিং করায়, এরকম প্রচুর দোকান দেখলাম, কাউন্টার। কি লাগছে সামনেটা, উপরে হাই প্রবাবিলিটি স্নোফলে, ওখানটা যেভাবে মেঘ হয়ে আছে ওখানে পাক্কা স্নোফল হচ্ছে বা হবে। মানালি ঢোকার আর তারপরে সোলাং ভ্যালি অব্দি যাওয়ার সমস্ত ভিডিও রেকর্ডিংস, ফুটেজেস সামাও আমি হারিয়ে ফেলেছি। তো আমরা 4টে নাগাদ মানালি ঢুকে পড়েছিলাম, আর ঢোকার আগে আরেকটা টোল দিতে হয়েছিল 300 টাকা। তখনও ভালোই দিনের আলো ছিল, তাই আমরা ভাবলাম চেষ্টা করে দেখি যদি অটল টানেল অব্দি যাওয়া যায়, ফিরে এসে না হয় মানালিতে একটা হোটেল খুঁজে নেওয়া যাবে। কিন্তু সোলাং ভ্যালি অব্দি যাওয়ার পর দেখলাম পুলিশ আর আগে যেতে দিচ্ছে না, সমস্ত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, কারণ ওপরের দিকে নাকি ভালো স্নোফল হয়েছে, তাই রাস্তা বন্ধ। সোলাং ভ্যালি আর 2 কিলোমিটার দেখাচ্ছে, অটল টানেল 14 কিলোমিটার, তাই তো? এবং সামনে বাবা সোলাং ভ্যালি ওখানে লাল কেন ট্রাফিক, হয়তো ওই অটল টানেলে ঢোকা বেরোনোর ওই ব্যাপারটা। আমাদের অটল টানেল যেতে দিল না, ঘুরিয়ে দিল। আমিও পাকামো করলাম না, যে শিশুতে বুক ফুক আছে বললে একটু হয়তো চেষ্টা করা যেত, যে ওই কায়দা করলাম না, ইচ্ছা করছে না বেকার, অচেনা জায়গা। কালকে চেষ্টা করবো শিশুতে গিয়ে যদি কোথাও থাকা যায়, ওইদিকে যখন যাবো একেবারে চেক আউট করে যাবো, যদি পেয়ে গেলাম। এবার দুটো অপশন, তার আগে যাওয়ার আগে খোঁজ নিয়ে যেতে হবে যে অটল টানেল খুলেছে কিনা, মানে যাওয়ার জন্য দিচ্ছে কিনা। সোলাং ভ্যালি আর মানালির মাঝখানে আমরা রাস্তার ধারে দুটো হোটেল চেক করলাম। একটা র্যাডিসন, তার তারিফ বললো 9000 ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর সেকেন্ড হোটেলটা হলো, এই হোটেলের নাম ভুলে গেছি, এরকম হোটেলের নাম ভুলে যাওয়াই উচিত, ম্যাপেও দেখলাম দেখাচ্ছে না। খুব ভালো, এই জাস্ট এই ভিউটার জন্য এখানে বলছে কত 12,000, এর থেকে র্যাডিসনে কম 9,000। অবশ্যই ইনক্লুডিং ডিনার ফিনার, ব্রেকফাস্ট এন্ড ডিনার, কিন্তু সেটা হলো ওভারপ্রাইসড মারাত্মক। আমরা যখন পালচান ক্রস করছিলাম তখন ডান দিকে বিপাশা নদীর ধারে একটা থাকার জায়গা দেখতে পেলাম। গাড়ি করে যাচ্ছিলাম, হঠাৎ করে ডান দিকে এই ছোট্ট একটা জায়গা চোখে পড়লো, তো আমাদের এত ভালো লেগে গেল। জাস্ট ভিউটা দেখুন, আমি রুম থেকেও ভিউটা দেখাবো। আমি রুম থেকেও ভিউটা দেখাচ্ছি, আর যে চালায় পরীক্ষিত, ওর ব্যবহারও এত ভালো লাগলো, কথাবার্তা, যে আমার মনে হলো এখানে থেকে যাই। ও এটার নাম হচ্ছে ওয়ান মোর ট্রিপ, ইন শর্ট OMT। এই হচ্ছে রুম, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে বারান্দা। জলের আওয়াজ কি ক্যামেরায় আসছে? কি আমারও দারুণ লেগেছে। হ্যাঁ, আমরা নেবো কি নেবো না করছিলাম, কিন্তু এরকম আওয়াজ, হোমস্টের টাচ গোছে আছে, এও নতুন নতুন বানাচ্ছে, কিন্তু জাস্ট ভিউটা দেখুন। রাতে আমাদের একটু ডাল ভাত হয়ে গেলেই হয়ে যায়, অত চাপ হয় না, যে ভিউটা মিস করতে চাইছি। এখানকার থাকা খাওয়া সব কিছু নিয়ে কথা বলবো, কিন্তু সেটা আজকের ভিডিওতে নয়, আলাদা একটা এপিসোড বানাবো আমাদের এখানকার থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। ভালো থাকবেন, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন, আর ঘোরার সময় দয়া করে জায়গাগুলো নোংরা করবেন। নমস্কার।